আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের বেসিক অঙ্ক করব। ক্যাপিটাল স্ট্রাকচার এমন একটা চ্যাপ্টার যেটা যদি আপনি ফার্স্টে ফিনান্সে পড়ে আসেন, কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে যারা ফিনান্সে পড়ে, ফিনান্স সাবজেক্টটা পড়ে, ওখানে যদি ভালো করে শিখে আসেন তাহলে আপনার সেটা প্রতি ইয়ারে কাজে দিবে। থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফোর্থ ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং থিওরি, হ্যাঁ, মাস্টার্সে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং ইয়ে করে, কি বলে, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, বিভিন্ন সাবজেক্টে এই চ্যাপ্টারটা আছে। এবং আর কি বিবিএমবি এর প্রতি ইয়ারে এটা রিলেটেড কোনো না কোনো অঙ্ক আসি। সো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার আপনাদের, যেহেতু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সো গুরুত্ব দিয়ে করতে হবে, বাদ দেওয়া যাবে না। আর যাদের বইতে এই চ্যাপ্টারটা আছে তাদের এই 10 নম্বর থাকে এই চ্যাপ্টার থেকে। আর আমরা কি করব, এই চ্যাপ্টারের যে মূল বিষয়গুলো, যেমন ধরেন কিছু অ্যাপ্রোচ আছে, যেমন এনআই অ্যাপ্রোচ, এনওয়াই অ্যাপ্রোচ, এমএম, হ্যাঁ, মোট 4-5টা নিয়ম আছে, সেগুলো খুব ভালো করে শিখে ফেলবো। পরীক্ষায় যেভাবেই আসুক প্রশ্ন, কঠিন প্রশ্ন আসলেও যাতে আমরা দিতে পারি। আর আজকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার থিওরির লেকচার শিটের প্রবলেম 1 করব। এই চ্যাপ্টারটা সূত্র নির্ভর, এখানে কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো যদি আপনি মুখস্থ করেন, এই যে এখানে কিছু সূত্র আছে নিচে, এই সূত্রগুলো যদি আপনি ভালো করে মুখস্থ করেন তাহলে আপনি এই অঙ্কগুলো পারবেন। আমি আপনাকে সূত্রগুলো মুখস্থ করাবো না, আমি আপনাকে টেকনিক শিখিয়ে দিব যে কিভাবে কোনগুলো হলো। ক্লাস শুরু করে দিচ্ছি। যাদের এই চ্যাপ্টারটা আছে সবাই করতে পারবেন, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত। প্রবলেম 1, লিপটন ট্রেডিং কোম্পানিজ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি 4 লাখ টাকা। লিপটন কোম্পানির ইবিআইটি দেওয়া আছে 4 লাখ। ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ সরকারকে ট্যাক্স এবং সুদ বাদ দেওয়ার আগে ব্যবসা থেকে আপনার আয় করছে সে 4 লাখ টাকা। হ্যাঁ, ইবিআইটি দেওয়া আছে 4 লাখ। কি কি তথ্য দেওয়া আছে সেটা আমরা আগে ফাইন্ড আউট করি। 4 লাখ টাকা লাভ হয়েছে তার। তা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই ইজ 12%, অর্থাৎ সে এই ব্যবসা থেকে মূলধনের উপর 12% লাভ চায়। সে যা ইনভেস্ট করছে, ধরেন আপনি যদি একটা দোকান দেন, সেই দোকানের মাঝে তো অবশ্যই আপনি একটা প্রত্যাশা থাকবে যে আমি এই দোকান থেকে আমার বছর শেষে এত টাকা লাভ দরকার। সে যাচ্ছে 12% লাভ। কারণ কি, সে যদি এই দোকানের ব্যবসা না করতো, অন্য জায়গায় ব্যবসা করতো, তাহলে ব্যাংকে ফেলে রাখলে হয়তো 12% পাওয়া যেত। এটাকে বলা হয় কে ই, মূলধনের সুদটাকে বলা হয় কে। 16% ইন্টারেস্ট অন বন্ড ইনভলভিং টোটাল ইন্টারেস্ট 1,60,000 টাকা। এখানে বলতেছে যে ঋণটা নেওয়া হয়েছে, ঋণ কত নেওয়া হয়েছে আমরা জানি না, ঋণের সুদের পরিমাণ 1,60,000 টাকা সুদ দিচ্ছেন এই বছর, এবং ঋণের সুদের হার হলো আপনার 12%, 16%। দা নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি 10,000, এই কোম্পানিতে 10,000 মূলধন আছে, মালিক আছে, মালিকের সংখ্যা 10,000। আচ্ছা, অঙ্ক করার জন্য এটা আমার বেশি একটা প্রয়োজনীয় না, এই তথ্যগুলো আমার খুব প্রয়োজনীয়। ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কের জন্য এই তথ্যগুলো অনেক প্রয়োজনীয়, এবং এই তথ্যগুলোর শর্টকাট কিছু নাম আছে, সেগুলো আমার শিখতে হবে, কারণ সূত্রগুলোতে শর্টকাট নামগুলো ইউজ হয়। যেমন ধরেন, মূলধনের সুদকে কেই বলা হয়, ঋণের সুদকে আয় বা কেডি বলা হয়। কস্ট অফ ডিবেঞ্চার, কে তে বোঝায় কস্ট, সি তে কস্ট না, কে তে সংক্ষেপে কস্ট বোঝাচ্ছে, কেডি বলা হয়। মূলধনের সুদকেই, ঋণের সুদকে কেডি বলা হয়। এখন প্রশ্নে তারা কিছু জিনিস জানতে চাইবে, সাধারণত 4টা জিনিস জানতে চাইবে। প্রথম জিনিসটা চাইছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, শেয়ারের দাম কত। এস, টোটাল মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, ঋণের পরিমাণ কত। বি, টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম।
ভি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও। আমি এগুলো নিয়ে বেসিক বিস্তারিত আলোচনা করব। এস, বি, ভি, কেও জানতে চাইছে, এগুলো অর্থ সহ আমি বলবো। এখন যারা যারা সূত্র মুখস্থ করবেন তারা আপনার আজকের ক্লাসটা কোন ডিপার্টমেন্টের কোন অধ্যায়ের ক্লাস এটা তো এখানে না, আপনার আপনার মেসেঞ্জার গ্রুপে নোটিশ দেওয়া আছে, একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে যান, সেই নোটিশটা পড়েন, নোটিশটা পড়ে ক্লাস করতে আসেন। কারণ আপনি যে আইসা এখানে বই খাতা কলম কিচ্ছু ছাড়া, সবকিছু ছাড়া এখানে আসেন, তাহলে তো আর হইলো না। আপনি তো ক্লাস করার আগে প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আজকে এই চ্যাপ্টারের এই ক্লাসটা করা হচ্ছে। এটা কোথায় পাবেন? মেসেঞ্জার গ্রুপে পাবেন। যে আপনি প্রাইভেট করে থাকেন মেসেঞ্জার গ্রুপে পাবেন এই নোটিশগুলো। হ্যাঁ, নোটিশ দেখে আসেন। এখন আমরা এই জিনিসগুলো যে বের করতে বললো, আমাকে কিছু ফর্ম কি করতে হবে, স্টেপ অনুসরণ করতে হবে, একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, ইনকাম স্টেটমেন্ট। এই ইনকাম স্টেটমেন্ট যদি আমি করি তাহলে এই সবগুলো উত্তর আমি পেয়ে যাবো। ইবিআইটি লিখলাম 4 লক্ষ টাকা। ইবিআইটি শব্দের অর্থ হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, সুদ দেওয়ার আগেই লাভ। ইন্টারেস্ট প্রশ্নে দেওয়া আছে সুন্দর করে 1,60,000 টাকা। বাদ দিলাম, তাহলে যে 2,40,000 টাকা আসলো এটা না, এটাকে বলে নেট ইনকাম, এনআই, নেট ইনকাম বলে। আপনার মুনাফা আছে এত, ট্যাক্স নাই যেহেতু, এটাই আপনার নেট মুনাফা। এখন তারা হচ্ছে নিট মুনাফা চাইনি, তারা চাইছে এস এর মান বের করো। আচ্ছা, এস এর মান আমরা বের করবো। প্রশ্নে দেওয়া ছিল মূলধনের সুদ কে এর মান 12%, মানে 0.12। রিকোয়ারমেন্টে বলছে এস বের করো। এটাকে এটা দিয়ে ভাগ করলে, নেট ইনকামকে যদি কে দ্বারা ভাগ করি তাহলে এস এর পরিমাণ বেরিয়ে আসে। নেট ইনকামকে যদি আমি কে দ্বারা ভাগ করি তাহলে আসে 20 লক্ষ। এটা এখন উত্তর বুঝাই দিই। এস মানে ভ্যালু অফ শেয়ার। এই যে একটা কোম্পানি বা এই যে দোকান দিচ্ছেন, এই যে ধরেন একটা দোকান, এই দোকানে তো আপনার মূলধন আছে। এই ব্যবসা তো আর এমনি এমনি হয়নি, আপনি মূলধন দিচ্ছেন। কত টাকা মূলধন দিচ্ছেন? 20 লাখ টাকার মূলধন দিচ্ছেন। তো মূলধনের পরিমাণ বের করার সিস্টেম হলো এইভাবে। প্রথমে ইবিআইটি লিখবো, ইন্টারেস্ট বাদ দেবো, নেট ইনকাম বের হবে, কে দ্বারা ভাগ করব, বেরিয়ে আসবে শেয়ারের মূল্য। তাহলে এটা বেরিয়ে আসলো 20 লাখ। এখন আপনি বলবেন যে স্যার, আমি তো খুব উইক স্টুডেন্ট, এই স্টেপ আমি বুঝি না, আমাকে শর্টকাট পদ্ধতি বলেন। শর্টকাট পদ্ধতি হলো একটা সূত্র মুখস্থ করবেন। কি সূত্র? শেয়ার বের করতে পারলে চোখ বন্ধ করে একটা সূত্র মুখস্থ করবেন, সূত্রটা হলো এইটা। অঙ্কের নিচে যাই, শেয়ার বের করতে হলে এই যে এটা শিখতে হবে। সূত্র আমি লিখে দিতেছি, একটা সূত্র মুখস্থ করবেন, আপনি 2 নাম্বার পেয়ে যাবেন। যে এরকম ছোট ছোট অঙ্ক আসে, 2-3টা করে, 5টা করে থাকে। এস যদি বের করতে বলে, সূত্র হলো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কে। ইবিআইটি 4 লাখ, পদ্ধতি এটা 2 নাম্বার পদ্ধতি। ইন্টারেস্টের মান দেওয়া আছে 1,60,000, কে এর মান দেওয়া আছে 12%, মানে 0.12। 12% মানে, এই 12% মানে 12কে 100 দিয়ে ভাগ। 12% মানে 12 ভাগ 100। ঠিক আছে, এই পার্সেন্ট মানেটাই হলো এই যে নিচে 100। আনসার কত আসলো? 0.12। আপনি কি করবেন, এই যে মানগুলো, যে কে এর মান দেওয়া আছে, ইউএটির মান দেওয়া আছে, ইন্টারেস্টের মান দেওয়া আছে, বসায় দিলাম, আমরা ক্যালকুলেশন করলাম, আনসার আসবে কত? 20 লাখ। এটা হলো বিকল্প পদ্ধতি। এই যে একটা পদ্ধতি, এই যে একটা, যেটা আপনার কাছে সহজ লাগে 1 নাম্বার পদ্ধতি, সহজ লাগে 1 নাম্বার পদ্ধতি করবেন। 2 নাম্বার পদ্ধতি সহজ লাগে 2 নাম্বার পদ্ধতি করবেন। আপনার কাছে যেটা সহজ লাগে এটা করেন। এখন বি বের করতে বলছে। বি বের করার সূত্র হলো যে ইন্টারেস্ট ভাগ কে, কে ডি, অর্থাৎ ইন্টারেস্ট হলো 1,60,000, কেডি হলো 16%। 16% অর্থ হলো এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.16। কত আসে? 10 লক্ষ।
ঋণের পরিমাণ 10 লক্ষ টাকা। এটা কেমনে হইলো, একটু ঐকিক নিয়মে বুঝাই দিই। আপনি যদি, আপনার মূলধন যদি 100 টাকা হয়, সুদ দিতে হবে 16 টাকা, এটা বলতেছে এই লোক। যদি আরো সহজে বুঝি, 16 টাকা সুদ দিতে হয়, 16% মানে কি, 16 টাকা সুদ দিতে হয় যখন আপনার মূলধন, ঋণ নিছেন 100 টাকা। 100 টাকা ঋণ নিলে 16 টাকা সুদ দিতে হয়। 1 টাকা ঋণ নিলে কত দিতে হবে? আপনি যদি, সরি, 1 টাকা সুদ দিতে হলে ঋণ কত নিতে হবে? এখন আপনাকে বলতেছে আপনি সুদ দিচ্ছেন 1,60,000 টাকা। সুদ যদি 1,60,000 টাকা হয়, আসল কত হবে? 16 টাকায় আসল হলো 100 টাকা, 1 টাকায় আসল এটা। 1,60,000 টাকা যদি আপনি ঋণ নিয়ে থাকেন, তাহলে এই সুদ দিয়ে থাকেন, তাহলে ঋণের পরিমাণ কত হবে? 1,60,000 উপরে হবে, 100 উপরে হবে, আর 16 নিচে হবে। এই যে ঐকিক নিয়মে এই সূত্রটা ক্রিয়েট হয়েছে। তাহলে আমাদের বি বের করার জন্য একটা সূত্র আছে, ইন্টারেস্ট বাই কেডি। ইন্টারেস্ট হলো 1,60,000, কেডির মান হলো 16%, তাহলে আসলো কত? 10 লক্ষ। অর্থাৎ আপনি ঋণ নিছেন ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য, নিজে দিছেন হলো 20 লাখ, ঋণ নিছেন হলো 10 লাখ। তো মোট কত টাকা? 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের হয়ে গেল। এখন 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে মোট কত টাকা আছে আপনার, ভ্যালু অফ ফার্ম। এই ব্যবসা প্রতিষ্ঠান যদি আজকে বিক্রি করে দেন, কত টাকা বিক্রি করতে পারবেন? 20 লাখ আপনি নিজে দিচ্ছেন, ঋণ নিচ্ছেন 10 লাখ, মোট 30 লাখ টাকার জিনিসপত্র নিশ্চয়ই আছে এখানে। তাহলে ভ্যালু অফ ফার্ম অর্থ এস প্লাস বি, এই দুটো যোগ করলে, এই দুটো যোগ করলে ভ্যালু অফ ফার্ম বেরিয়ে আসবে। 3 নাম্বার রিকোয়ারমেন্ট ইচ্ছা করলে ভি সমান সমান এস প্লাস বি। এস এর মান 20 লাখ, বি এর মান 10 লাখ, হলো 30 লাখ। এরকম সূত্র দিয়েও করতে পারেন, এই স্টেটমেন্টের ভিতরেও করতে পারেন। যে পদ্ধতি আপনার জন্য সুবিধা, সেই পদ্ধতিতে করেন। 3টা রিকোয়ারমেন্ট অঙ্ক যে 3টা করাইলাম, এই 3টা রিকোয়ারমেন্ট যদি আপনি বুঝে যান, একটু কষ্ট করে বলবেন ওকে। আর এই রিকোয়ারমেন্ট গুলো যদি না বুঝেন, তাহলে প্রশ্ন করতে হবে। রিকোয়ারমেন্ট যদি না বুঝেন, তাহলে প্রশ্ন করতে হবে। আর যদি বুঝে যান, তাহলে ওকে লেখেন। না বুঝলে প্রশ্ন করেন যে স্যার এই অংশটা বুঝিনি। আর এখানে আপনি প্রশ্ন করতে পারবেন না যে স্যার এটা কোন চ্যাপ্টারের, কোন ইয়ারের, কোন এটার ইয়ে। এগুলো মেসেঞ্জার গ্রুপ থেকে দেখে আসবেন, কারণ আপনি যে ভর্তিগত স্টুডেন্ট হয়ে থাকেন, অবশ্যই মেসেঞ্জার গ্রুপে আছেন, ওইখানে সব তথ্য দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে হয়ে গেল আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট। কেও বের করো। কেও, কেও হলো, এগুলো কি আমি সংক্ষেপে লিখতেছি, আপনি করবেন। এই যে এখানে ভ্যালু, টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, এস এর মান বের করছি আমরা। টোটাল মার্কেট ভ্যালু অফ ডেট, বি এর মান আমরা বের করছি। টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম, ভি এর মান বের করছি। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, কেও, এটার অর্থ কি? অর্থ হলো, আপনি যে এখানে মালিকরা টাকা দিছে 20 লাখ, সে লাভ চাইতেছে 12%। ঋণদাতা যে আছে, সে দিছে 10 লাখ, সে লাভ চাইতেছে 16%। তা মোট এই ব্যবসা প্রতিষ্ঠান যেই টাকা দেয় সেই তো লাভ চায়, মালিকও চায়, ঋণদাতাও চায়। তো এই ব্যবসা প্রতিষ্ঠানের মোট কত টাকা খরচ হচ্ছে মূলধন বাবদ, এটাকে বলা হয় কেও। কেও সূত্রটা অনেক ইজি। সবার উপরেরটা আর সবার নিচেরটা, উপরেরটা উপরে লিখবেন, নিচেরটা নিচে লিখবেন, 100 দিয়ে গুণ করবেন। অর্থাৎ এই 4 লাখ রে 30 লাখ দিয়ে ভাগ করবেন, 100 দিয়ে গুণ করবেন, যেটা আসবে সেটাই হলো কেও। এখন যে বলেন না স্যার এই ছকি সিস্টেম আমার ঝামেলা লাগে, আমি স্যার ইয়ে চাই, আমাকে স্যার সূত্র দিয়ে শেখান। এই কেওর অনেকগুলো সূত্র আছে, আপনি এই সূত্রটা ইজিলি ইউজ করতে পারবেন। 2 নাম্বার, কেও সমান সমান ইবিআইটি ভাগ ভি ইন্টু 100। ইবিআইটির মান হলো আপনার, ইবিআইটির মান
4 লাখ। আরো সূত্র আছে। ভি এর মান হলো এই যে এখানে বলেছেন 30 লাখ, গুণ করলাম 100। পরীক্ষায় এই 4টা রিকোয়ারমেন্টই প্রয়োজনীয়, বেশি আসে, বাকিগুলো আসে না, বেশি একটা আসে না। 4টা রিকোয়ারমেন্ট যদি বুঝে যান তাহলে ওকে লেখেন। অঙ্ক রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন স্যার এটা বুঝি নাই, বুঝাই দিন। বলেন কোন কোয়েশ্চেনটা বুঝেন নাই। স্যার, এরকম ABCD যে রিকোয়ারমেন্ট গুলো, এগুলো কি স্যার ছকের মাধ্যমে যদি করি চারটায় কি স্যার ছকেই ম্যাথটা করে ফেলবো এই ছকের মধ্যে চারটা? হ্যাঁ হ্যাঁ, চারটা আপনি ছকের মাঝখানে লিখবেন, ভিতরে লিখে দিবেন এই যে ABCD, এখানে শেষ ছক দেওয়া। যদি আলাদা করতে চান আলাদা করতে পারেন, দুইটাই শিখতে থাকেন, যেটা আপনার ভালো লাগে এটা করবেন পরবর্তীতে। আচ্ছা, এখন আমরা এই যে রিকোয়ারমেন্ট EFGH, এই রিকোয়ারমেন্ট গুলো আমরা করব। এই রিকোয়ারমেন্ট গুলো করব, এটা মুছে ফেলতে হবে। এই রিকোয়ারমেন্ট গুলো বাড়তি যে রিকোয়ারমেন্ট আছে এইগুলো সাধারণত পরীক্ষায় আসে না। কি নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে মার্কেট প্রাইস পার শেয়ার, PO বের করো। শেয়ারগুলোর দাম কত হবে? কারণ আপনি জানেন আপনার বিনিয়োগ আছে 20 লাখ টাকা, এখানে বিনিয়োগ আছে কত? 20 লক্ষ টাকা। এখন মালিক আছেন আপনারা 10,000, একজনটা একটা শেয়ারের দাম কত? পিওর সূত্র একেবারে ইজি, S/N, শেয়ারের সংখ্যা 20 লক্ষ টাকা আছে, শেয়ারের সংখ্যা কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে 10,000, ভাগ করলাম আপনার একজন, আপনি যদি মালিক হতে চান একটা শেয়ার নিতে চান তাহলে আপনার 200 টাকা খরচ করতে হবে, সোজা কথা। এর পরে এফ, এফ নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে আর্নিং পার শেয়ার, ইপিএস বের করে দেখাবা। ইপিএস জিনিসটা কি? ইপিএস বাস্তবে বুঝে নেন। ইপিএস, ইপিএস শব্দের অর্থ হলো আর্নিং পার শেয়ার, মানে একটা শেয়ারে কয় টাকা লাভ পাওয়া যাবে। 200 টাকা যে আপনি খরচ করবেন, পৃথিবীতে কেউ তো আর ফ্রিতে টাকা দেয় না, টাকাটা দিয়ে আপনার কিছু তো আপনার অর্জন করতে চায়। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনার কয় টাকা লাভ আপনার ভাগে আসবে। ইপিএস, আর্নিং পার শেয়ার, নেট ইনকাম বাই নাম্বার অফ শেয়ার, এন। নেট ইনকাম বের করছিলাম, মনে আছে যে নেট ইনকাম হলো এটা বের করছিলাম ইবিআইটি থেকে আয় বাদ দিয়ে। ইবিআইটি থেকে আয় বাদ দিছিলাম, এই যে এখান থেকে এটা বাদ দিছিলাম। এবার ছকের ভিতরে ছিল 2,40,000 টাকা আর 10,000। এক একজনের ভাগে মুনাফা 24 টাকা। কারণ আপনি আপনার 10 বন্ধু মিলে একটা দোকান দিচ্ছেন বা 3 জনে মিলে দোকান দিচ্ছেন, 3,000 টাকা লাভ হয়েছে, তাহলে 1,000 টাকা লাভ পাবেন। ওই লাভটাকে বলা হয় ইপিএস। ডিভিডেন্ড পার শেয়ার, ডিপিএস। ডিপিএস, ডিপিএস হলো আপনি এখন 24 টাকা যে লাভ হইলো দোকানের ভিতরে, সেটাকে আপনি সবটা খেয়ে ফেলতে পারবেন? সব খেতে পারবেন না, কিছু আপনার রেখে দিতে হবে, কিছু নিয়ে যেতে হবে। এখন কতটুকু রাখবেন কতটুকু নিবেন, যেমন ধরেন আপনি যে দোকান দিচ্ছেন, ধরেন এই যে একটা দোকান 3 জন মিলে দিচ্ছেন, এখন ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হয়েছে 3 লাখ টাকা ধরে নিন। এখন 3 জনের ভাগে কত করে পড়লো? 1 লাখ টাকা করে পড়লো, এক একজনের ভাগে 1 লাখ টাকা পড়লো। এটা হলো ইপিএস, এটা হলো প্রফিট। আর এটা হলো আপনার 3 জন মালিক, 3 জন পার্টনার। এখন যদি 3 লাখ টাকা আজকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খালি করে চলে যান, তা কালকে তো ব্যবসা করতে গেলে আপনার মূলধন থাকবে না বেশি একটা, বা ব্যবসার আয়তন বাড়াতে পারবেন না।
আপনারা ভাবলেন যে আমরা এক কাজ করি, আমরা 50,000 করে নিয়ে যাই আর 50,000 টাকা জমা রাখি। যে 50,000 টাকা নিয়ে গেলাম, বা এটাকে বলা হয় ডিভিডেন্ড, ডিপিএস। আর যে 50,000 টাকা জমা রাখলাম এটা বলে রিটেন আর্নিং। তাহলে তাহলে এই টাকা রাখলে কি হলো, বাড়তি টাকা থাকলে তখন দোকানের সাইজ আস্তে আস্তে বড় হবে। আস্তে আস্তে টাকা রাখবেন আর ওই টাকা দিয়ে ব্যবসা করতে করতে সাইজ বড় হবে। তো সম্পূর্ণ টাকা উঠানো হয় না, কিছু টাকা রেখে দেওয়া হয়। যে টাকা রেখে দেয় এটা রিটার্ন আর্নিং, আর যে টাকাটা নিয়ে যায় এটাকে ডিভিডেন্ড বলা হয়। আর ডিপিএস মানে কতটুক টাকা আপনি নিয়ে যাবেন, ইপিএস গুণ কত পার্সেন্ট নিয়ে যাবেন সেটাকে বলা হয় ডিপি রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও। যেহেতু এই অঙ্কে কিচ্ছু দেওয়া নাই ডিভিডেন্ড পে আউট রেশিও, তার মানে 24 টাকা যে লাভ আছে সম্পূর্ণটা আমি নিয়ে যাব, কিছুই রাখবো না। কিছু বলা নাই কয় টাকা রাখবো। সো এই অঙ্কের ক্ষেত্রে ডিপিএস আর ইপিএস সমান হবে। কত টাকা আমি রাখবো, কোনো টাকা রাখবো না, পুরোটাই আমরা নিয়ে যাব। কিন্তু অঙ্কে যদি বলে তো না, তুমি অর্ধেক নিয়ে যাও, 4 ভাগের 1 ভাগ নিয়ে যাও, এটাকে ডিভিডেন্ড পে আউট রেশিও বলা হয়। ওটা যেহেতু নাই, সো দুইটাই সমান হবে। লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন হলো পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ এটা বলতেছে যে তুমি যে ব্যবসা করতেছো সেটার মধ্যে ঋণ কত পার্সেন্ট নিয়ে রাখছো, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ ইজি, বি বাই ভি ইন্টু 100। ঋণ নেওয়া আছে 10 লাখ, মোট মূলধন হলো 30 লাখ, গুণ 100, 33.33%। 33% আপনি ঋণের পরিমাণ, আর বাকিটা হলো আপনার মূলধন। এই ছিল আজকের অঙ্ক। এটার ভিডিও সেভ থাকবে, এই ভিডিওটা বাসায় বসে দেখবেন। আর ক্লাস করার জন্য আপনাকে কিছু কিছু জিনিস আগে থেকে জানা থাকতে হবে। আজকে কোন চ্যাপ্টারের ক্লাস, কয়টার সময় ক্লাস। এখন ধরেন ক্লাস হলো, আপনি জানেন না, হঠাৎ করে জুম লিখে ঢুকলেন, ধরেন রাত 8টায়। রাত 8টায় তো বিজনেস ম্যাথ সেকেন্ড ইয়ারের ক্লাস, ওই ক্লাসটা তো আপনার জন্য প্রযোজ্য হবে না। আপনার ক্লাস, ধরেন স্যার প্রাইভেট পড়াইতেছে রুমে, আপনি আইসা পড়লেই হইলো না, আপনার জানতে হবে আপনার ব্যাচ কয়টায়। ওটা কই পাবেন, মেসেঞ্জার গ্রুপে পাবেন। আর 2 নাম্বার জানতে হবে কোন চ্যাপ্টারের উপরে ক্লাস নিব। যেমন ক্যাপিটাল স্ট্রাকচার, এই চ্যাপ্টারটা তো আপনার কোন অধ্যায়ের, কোন বইয়ের কোন অধ্যায় আছে এটা জানতে হবে। এখন আপনি আইসা বললেন আপনি ভর্তি হয়েছেন 5টা সাবজেক্টে, কারণ আইসা আপনি জানেন না কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে। তো আমার ক্লাসে আমি বললাম এই সাবজেক্টের ক্লাস, পরে আপনি বই খুললেন, খুইলে ওই চ্যাপ্টারটা বের করলেন, পরে অঙ্ক খুঁজলেন যে এই অঙ্কটা স্যারে কোন থেকে করাইতেছে। এইভাবে করলে তো আপনি চ্যাপ্টার খুঁজতে খুঁজতে আধা ঘন্টা চলে যাবে। 3 নাম্বার, এই জন্য আপনাকে জানি না নিতে হবে কোন চ্যাপ্টার কোন অধ্যায়ের ক্লাস হচ্ছে। 3 নাম্বার হলো পিডিএফ শিটটা আপনার থাকতে হবে। এই যে এই অঙ্কটা এখন বই থেকে কি আর খুঁজে বের করা সম্ভব? আপনার বইয়ে তো এই অঙ্কটা নাও থাকতে পারে, তা আপনি কোথায় পাবেন? এখন আপনাকে কি করতে হবে, এই শিটটা আপনার পিডিএফ শিটটা আপনার কাছে থাকতে হবে। আমি কিন্তু দিয়ে দিছি, সবকিছু আপনাকে দিয়ে দিছি মেসেঞ্জার গ্রুপে। ওইখান থেকে সবকিছু জেনে বুঝে ক্লাস করতে আসবেন, না হলে সমস্যা নাই, এখন ক্লাস বাদ দিয়ে দেন। পরে রেকর্ডেড ভিডিও থাকবে, ওই ভিডিও দেখবেন, আর ওই শিট টিট যা আছে সবগুলো নিয়ে ইয়ে করবেন। আচ্ছা, এই ভিডিওটা থাকবে, এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে আপনারা নেক্সট ক্লাসে ইয়ে করবেন, এই প্রশ্ন করতে পারবেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, আমি সেই জিনিসগুলো আবার বুঝাবো। ভিডিওটা একটু দেখেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস দেখা হবে, আল্লাহ হাফেজ।